ছোট্ট একটা ঘটনা দিয়ে আজকে শুরু করতে চাই আমাদের এই এপিসোডটি, এবং আশা করছি যে এই ছোট্ট ইমেইলটি আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি মশির বলছি কলকাতা থেকে। মাস দুয়েক হল ব্যাংকে চাকরি পেয়েছি। প্রথম পোস্টিং দিয়েছে মুর্শিদাবাদের চৌগাছায়। অফিস থেকে ফিরে রান্নার ব্যবস্থা করছিলাম, হঠাৎ মায়ের ফোন এলো। বাবার মাইল্ড অ্যাটাক করেছে। মাকে আশ্বস্ত করলাম এই বলে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। ছুটতে ছুটতে স্টেশনে গিয়ে জানতে পারলাম এখানে এক্সপ্রেস ট্রেন খুব কমই দাঁড়ায়, তবে 11:30টায় একটা ট্রেন আছে, সেটিও 2 ঘন্টা লেট। আমি টিকিট কেটে কিছুটা নিশ্চিন্ত হলাম। মফস্বলের এই স্টেশনটি লোকজন এমনিতেই খুব কম থাকে, তার উপর ডিসেম্বরের কনকনে ঠান্ডায় একেবারেই নির্জন হয়ে গেছে। মাঝে মাঝে লোকাল ট্রেন এলে কিছু লোক ওঠানামা করে, খালি একটা চায়ের স্টল খোলা আছে, ওখানেই বারবার চা খাচ্ছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। 11:15 নাগাদ একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে স্টেশনে এলো। আমার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আচ্ছা 11:30টার ট্রেনটা কি চলে গেছে? আমি বললাম, না, ওটা 2 ঘন্টা লেট। তাই? যাক বাবা, বাঁচা গেল। এই শীতেও মেয়েটাকে ঘামতে থাক দেখে বললাম, চলুন ওই বেঞ্চটায় বসি। বসে ব্যাগ থেকে জলের বোতলটা দিতেই মেয়েটি এক নিঃশ্বাসে আধা বোতল জল খেয়ে ফেলল। কথায় কথায় দুজনেই দুজনের পরিচয় জানলাম। মেয়েটির নাম তৃপ্তি, কলেজে পড়ে। ও কলকাতায় যাবে, খুব জরুরি একটা কাজ আছে। ঠান্ডায় মেয়েটিকে বেশ জড়ো সড়ো হয়ে বসে থাকতে দেখে আমি চা আনতে গেলাম, কিন্তু চা নিয়ে ফিরে এসে দেখি ও নেই। এদিক ওদিক খুঁজতে দেখতে না পেয়ে চায়ের স্টলের ছেলেটিকে মেয়েটির কথা জিজ্ঞেস করতে ও বলল, হো হো, আপনি কাউকে দেখেননি, আমি চলে আসছিলাম। ও কাউকে দেখেনি, আমি চলে আসছিলাম। হঠাৎ ছেলেটা আমাকে ডেকে বলল, আচ্ছা মেয়েটি কি লাল রঙের শাড়ি পরেছিল আর হাতে একটা ছোট ছোট কিডস ব্যাগ? আমি বললাম, হ্যাঁ তাই তো ছিল। তবে যে বললেন আপনি দেখেননি? ছেলেটি মৃদু হাসল। আসলে বছর 3 আগে মেয়েটি বাড়ি থেকে পালিয়ে এই স্টেশনে এসে অপেক্ষা করছিল ওর প্রেমিকের জন্য। ছেলেটি মৃদু হেসে বলল, কথা ছিল 11:30টার ট্রেন ধরে কলকাতায় গিয়ে বিয়ে করবে, সংসার করবে। কিন্তু ট্রেনটা এসে চলেও গেল, ছেলেটি আসেনি। মেয়েটি রাগে, দুঃখে, লজ্জায়, অভিমানে রাত 12টার শেষ লোকাল ট্রেনটার নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে এই স্টেশনে আপনার মতো অনেকেই এসে ওকে দেখেছে। মেয়েটি আজও ওর প্রেমিকের আসার অপেক্ষায়। হঠাৎ স্টেশনে ট্রেন ঢোকার শব্দে চমকে উঠে চোখ খুলতেই দেখলাম আমি একটা বেঞ্চের ওপরেই ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে এতক্ষণ যা দেখলাম তাকে সত্যি না স্বপ্ন? ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এটাই ছিল ঘটনা। কি মনে হয় আপনাদের? আমারও আপনার কাছে প্রশ্ন, উনি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে মেয়েটিকে দেখেছিলেন? পুরো যে কনভারসেশন সেটা কি স্বপ্নে হয়েছিল, নাকি বাস্তবে এমন ঘটা সম্ভব? উত্তর জানিয়ে লিখুন আমাদেরকে www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutafm.russell এই দুটো অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটিতে। আমি একটু বাবু ভাইয়ের কাছে যাই। বাবু ভাই, এই যে ছেলেটি
আমি আপনার জাস্ট মতামত জানতে চাচ্ছি যে এই যে ছেলেটি বলছে যে সে যখন আবার জেগে উঠল এবং জেগে উঠে দেখলো যে সে আসলে ঘুমিয়ে পড়েছিল, আপনার কাছে কত পার্সেন্ট চান্স মনে হয় যে এটা আসলে স্বপ্নের মধ্যেই ঘটেছে, আর কত পার্সেন্ট চান্স মনে হয় যে ব্যাপারটা বাস্তবেও ঘটতে পারে? অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মানে there's a chance that 70% chances that সে ঘুমিয়েছিল, অ্যাকচুয়ালি স্বপ্নে দেখেছে। কিন্তু 30% চান্স তার মানে আপনি এখনো বাদ দিচ্ছেন না? there's always 30% chances because ঈশের আপনার কারিন তো করতেই পারে অনেক সময়। আপনি অনেকবার বলেছেন এটা, এই জন্যই আমি বলছি। হ্যাঁ, কারিন এই জিনিসটা করেই, মানে কেউ মারা গেলে তার ওই জিনিসটা রিপিটেশন করে করে দেখায়। রাইট। তো এটাই ছিল ঘটনা। আমি বাবু ভাইয়ের কাছে পরে আসব। আমি আফনান ভাইকে দিয়ে শুরু করি, তারপরে বাবু ভাই, তারপরে এখানে আবার চমৎকার মেডিকেলের যে ঘটনা সেটা আছে, তারপরে আবারও বাবু ভাইয়ের কাছে আসব। আশা করছি যে আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। তো আফনান ভাই, আপনার প্রথম ঘটনাটা আমরা শুনে ফেলি এখন। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে রাসেল ভাই আমি যে ঘটনাটি এখন শেয়ার করব, ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা আমি শেয়ার করব। এটা আমাদের এলাকারই একটা ঘটনা। তো রাজবাড়ী সদর থানারই একদম পাশে, বর্তমানে এটি বালিয়াকান্দি উপজেলার মধ্যে পড়ে গিয়েছে। জায়গাটার নাম হচ্ছে বহরপুর। তো ওই গ্রামে দুইজন বন্ধু থাকতো, মানে সমবয়সী দুইজন। একজনের নাম ছিল ইমান আলী আর একজনের নাম ছিল রজব। তো এই দুইজনের খুব ভালো বন্ধুত্ব ছিল। আর ওই গ্রামেই আর একটা ছিল একজন, আমরা যেটা অনেক সময় দেখতাম, একটা সময় গ্রামে হাটে বাজারে অনেকে জাদু খেলা জাদু দেখাতো। দেখা যাচ্ছে যে আপনার একটা টাকাকে সে দ্বিগুণ করে ফেলেছে। তারপর দেখা যাচ্ছে যে মানে ব্লেড সে খেয়ে ফেলে পরবর্তীতে সেই ব্লেডগুলো আবার মুখ থেকে বের করছে। তারপর এরকম অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা আমরা দেখতাম একটা সময় ছোটবেলায়। তো ওই গ্রামে এরকম আরেকজন লোক ছিল যে এই ধরনের খেলা দেখাতো। নাম ছিল রাজা মিয়া। আচ্ছা। তো এই রাজা মিয়া সবাইকে সে জাদুর রাজা হিসাবে সবাই খালি চিনতো আর কি। ওরকম ছোটখাটো জাদু দেখাতো, লোকজন তাকে জাদুর রাজা বলেই চিনত। তো রাজা মিয়ার কাছে একদিন ইমান আলী এবং আর রজব ওরা দুজন আসে, এসে বলে যে রাজা ভাই, আমাদেরকে একটু আপনি এইটা কিভাবে জাদু করেন আমাদেরকে একটু শেখাবেন। তো রাজা প্রথমে রাজি হয় না, ওরা খুব করে ধরে। তো রাজা রাজি হয়। তো রাজি হওয়ার পরে রাজা তাদেরকে বলে যে তোরা দুজন আমাকে কয়েকটা কাজ যদি করে দিতে পারিস, যদি সাহসের পরিচয় দিতে পারিস, তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখব যে তোদেরকে এটা শেখানো যায় কিনা। আচ্ছা। তো ওরাও রাজি হয় যে ঠিক আছে আমরা এটা করব। তো ওদের প্রথম যে মানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে রাজা মিয়া বলে ওদের গ্রামের কাছে একটা কবরস্থান আছে, সে কবরস্থান থেকে একটা লাশের হৃৎপিণ্ডটা কেটে নিয়ে আসতে হবে। এবং সে বলেও দেয় যে কবে যাবে, সেও বলে দেয় আমি একসময় বলবো, তখন তোরা গিয়ে ওই জিনিসটা নিয়ে আসবি। আচ্ছা। তো বেশ কিছুদিন পরে রাজা মিয়া ওদেরকে বলে যে কবরস্থানের উত্তর দিকে একটা নতুন কবর হয়েছে, তোরা পূর্ণিমার রাত্রে গিয়ে ওই কবরটা খুঁড়ে ওই লাশের হৃৎপিণ্ডটা নিয়ে আসবি। আচ্ছা। তো যাওয়ার পথে কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু ওদিকে কিন্তু কোনো নজর দেয়া যাবে না। আচ্ছা। তো রাজা মিয়া এবং মানে রাজা মিয়ার কথা অনুযায়ী ইমান আলী এবং যে রজব ওরা দুজন পূর্ণিমার রাত্রে রওনা দেয়। তো যখন যাচ্ছিল কবরস্থানের ঠিক একটু আগে দেখে যে একটা খেজুর গাছের নিচে একজন বুড়ি, মানে ওই সময় কিন্তু শীতের রাত ছিল আর কি, তো একজন বুড়ি একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আচ্ছা। তখন যাওয়ার পথে বলতেছে যে বাবা তোরা কোথায় যাচ্ছিস? তখন বলছে যে আমরা তো একটু সামনে যাব। তখন বলছে আমি বুঝতে পেরেছি তোরা কবরস্থানের দিকে যাচ্ছিস, বাবা কবরস্থানের দিকে যাস না। তখন বলে যে আপনি এই মানে যাত্রা পথে একটা কাজ করতে যাচ্ছি, আপনি এখন বাধা দিচ্ছেন কেন? এরকম ওরা বেশ বকাঝকা করে বুড়িকে। আচ্ছা। বুড়ির কথা শোনে না। তখন ওরা কবরস্থানে যায়, গিয়ে দেখে সত্যি কবরস্থানের উত্তর দিকে একটি নতুন কবর হয়েছে, সদ্য কাঁচা বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে সেটা। তো ওরা ওখানে গিয়ে হাতে ছোট টর্চ লাইট ছিল, তো ওই টর্চ লাইট দিয়ে আলো জ্বালিয়ে ওরা কবরটা খোঁড়া শুরু করে। আচ্ছা। তো সবাই দুইজন মিলে কবর খোঁড়ে, দেখে হ্যাঁ ঠিক আছে নতুন কবর, ভিতরে লাশ একদম মানে কাফনের কাপড় ধপধপে সাদা। তো ওরা মানে
ওদের শর্ত ছিল প্রথমে মানে মুখটা যেন কেউ না দেখে, আচ্ছা জাস্ট মানে চাকু দিয়ে দ্রুত মানে বুকটা কেটে ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করে, কিন্তু লাশের মুখটা দেখা যাবে না, এরকম একটা শর্ত দিয়েছিল রাজা মিয়া। হুম তো ওরা ঠিক যে কাজ করতে পাঠিয়েছে ওরা সেই কাজটি করে। ওরা চাকু দিয়ে হৃৎপিণ্ডটা কেটে বের করে নিয়ে আসে। এর মধ্যে হঠাৎ করে মানে রজব যে সে বলে যে আচ্ছা এই আমরা তো মুখটা দেখলাম না, আচ্ছা যার কার লাশ নিয়ে যাচ্ছি তার তো মুখ দেখছি না। তো ওরা এখন ইমান আলী বলে না না লাশ রাজা তো দেখতে মানা করেছে। তো বলে যে না তারপর একটু দেখি যে কারটা। তখন রাসেল ভাই যখন ওই লাশের মুখটা সরায় তখন ওরা রীতিমতো দুজনই ভয় পেয়ে যায়। কারণ হচ্ছে একটু আগে যে মহিলাটাকে তারা দেখে এসেছিল, বলছিল যে বাবা ওদিকে যাস না, আসলে ওইটা সেই মহিলারই লাশ ছিল। ওরা দুজন দেখে খুব মারাত্মক ভয় পেয়ে যায় এবং দ্রুত তাড়াতাড়ি ওখান থেকে মানে কোনো মতে লাশটা মানে কবরটা আগের জায়গায় মানে করে আগের মতো করে দ্রুত চলে আসে এবং রাত্রেই রাজা মিয়ার বাড়িতে চলে আসে। তো রাজা মিয়ার কাছে ওই জিনিসটা মানে হৃৎপিণ্ডটা যখন দেয়, রাজা মিয়া বলে যে তোরা তো খুব সাহসের একটা কাজ করেছিস। আচ্ছা তখন ওরা বলে যে আমরা তো ওই লাশের মুখটা সরিয়ে ফেলেছিলাম, আমরা তো দেখেছি যে ওটা একজন বৃদ্ধ মহিলার লাশ। তখন বলেছিল যে তোদেরকে মানা করেছিলাম, যাই হোক তেমন কোনো সমস্যা হবে না, তবে কাজটা করা উচিত হয়নি, এরকম রাজা মিয়া বলে আর কি। আর তারপরে রাসেল ভাই মানে এরপরে একদিন বলে যে তোরা তো ভালো একটা কাজ করেছিস, তো এক সপ্তাহ পর একটা ডেট দেয় যে এই রাত্রে তোরা দুজন আমার বাড়িতে আসবি, তোদেরকে আমি কিছু জিনিস শিখিয়ে দেব। আচ্ছা তো সত্যি এক সপ্তাহ পরে দুজন আসে। আসার পর ওরা যখন আসে দেখে যে উঠানে একটি ছাগলের মাথা বিচ্ছিন্ন বডি থেকে একটু উঠানে একটি ছাগল পড়ে আছে। তো আর একটা জিনিস আছে ভাই, ছাগলের মাথা থেকে বডি বিচ্ছিন্ন কিন্তু একটা ফোঁটা রক্তও সেখানে নাই, এক ফোঁটা রক্তও সেখানে নাই। এবং ছাগলের পাশেই একটি জায়গায় একটা বড় আকৃতির পায়ের ছাপ সে দেখতে পায়, দুটো পায়ের ছাপ, মানে মানুষের যেরকম দুটো পা থাকে এরকম দুটো পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলো গোলাকৃতির এবং অসম্ভব রকমের বড়। তো দেখে ওরা বেশ ভয় পেয়ে যায় যে এখানে আসলে কি ঘটেছে, কি এখানে দাঁড়িয়েছিল। ওরা একটু ভয় পায়। তাই হোক সে রাজা মিয়ার বাড়িতে যায়, রাজা মিয়ার সাথে কথা বলে। রাজা মিয়া তখন ওদেরকে কিছু বিষয় শিখিয়ে দেয় এবং বলে যে এই জিনিসগুলো কার্যকর হওয়ার জন্য তোদেরকে আরো কিছু কঠিন কাজ করতে হবে। আচ্ছা ওরা সেটা রাজি হয়। তখন এর মধ্যে কি হয় রাসেল ভাই, ওই ওদেরকে শিখিয়ে ওদেরকে আর একটা বিষয় আনতে দেয়া হয় এবং বলা হয় যে একটি মহিলা যিনি সুইসাইড করেছেন, এমন একটি মহিলা, এবং সুইসাইড করতে হবে সেজন্য গলায় ফাঁস দিয়ে মারা গেছেন এমন কাউকে। আচ্ছা তো এই ফাঁস দেওয়া যেই দড়ি বা যে ওড়না বা যেটা দিয়ে যে ফাঁস দিবে ওই জিনিসটা তাদেরকে নিয়ে আসতে হবে এবং ওই মহিলা কবর দেওয়ার পর তার পাঁজরের 3টি হাড় নিয়ে আসতে হবে। এই ধরনের একটা মানে ভয়ঙ্কর একটা বিষয় তাদেরকে আনতে বলা হয়। তখন ওরা এই জিনিসটা মানে চিন্তা করে আমরা কোথা থেকে এটা আনবো, এরকম মানে চিন্তা করতে থাকে। কিন্তু মানে এর মধ্যে ওরা মানে ওদের পাশের গ্রামেই একটা মহিলা মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওরা টার্গেট নেয় যে ওই মহিলার কবর থেকে ওই মানে নিয়ে আসবে এবং বহু কষ্টে মানে ওই মহিলার যেই ওড়নাটা ফাঁস দিয়ে সুইসাইড করেছিল সেটাও ম্যানেজ করে এবং ম্যানেজ করার পর এবং সত্যি কবর খুঁড়ে রাসেল ভাই ওই 3টে হাড় তারা নিয়ে আসছিল। আচ্ছা নিয়ে এসে রাজা মিয়ার কাছে দেয়। আসলে রাসেল ভাই এই রাজা মিয়া ছিল একটা বড় ধরনের একটা ধান্দাবাজ। তো ও এই বিভিন্ন লোকদেরকে দিয়ে ওদেরকে দিয়ে বিভিন্ন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করার জন্য যে এলিমেন্টস গুলো প্রয়োজন এইগুলো আসলে ম্যানেজ করার চেষ্টা করছিল এবং এটা নিজের স্বার্থে কাজটা করছিল এবং ওদেরকে দিয়ে ওদেরকে একটা টোপ হিসাবে ব্যবহার করছিল যে বিপদ যদি পড়ে তো ওরাই পড়বে, সে পড়বে না। সেটাই। তো ওরা সত্যি ওই জিনিসগুলো এনে দেয় এবং এনে দেওয়ার পরে আর একটা বিষয় বলে থাকে যে পূর্ণিমার রাত্রে একটা বিশেষ মাঠে যেতে বলে। ওখানে বহরপুর গ্রামে একটা বিশাল একটা মাঠ আছে, বলে যে ওই মাঠে তোরা যাবি, যাওয়ার পরে দেখবি যে দুজন লোক, একজনের মাথায় কালো পাগড়ি আর একজনের মাথায় সাদা পাগড়ি, দুজন লোক মাঠের মধ্যে বসে কি যেন খাচ্ছে। তোরা দুজন চুপি চুপি গিয়ে ওর দুইজনই মাথার থেকে পাগড়িটা নিয়ে দৌড় দিয়ে চলে আসবি। তো ওরা ওই দিন ওই মাঠে যায় রাসেল ভাই। যাওয়ার পরে দেখে সত্যি তো দুজন লোক মাঠের মধ্যে মনে হচ্ছে কি যেন খাচ্ছে, মাঠ থেকে কি যেন নিয়ে খাচ্ছে। ওরা চুপি চুপি পিছনে গিয়ে রজব এবং ইমান এরা দুইজন গিয়েই ওই পাগড়িটা নিয়ে দৌড় দেয়।
দৌড় দেওয়ার আচ্ছা। পর পিছন থেকে অনেক ডাকাডাকি, কিন্তু ওরা তো আগের থেকে শিখিয়ে দিয়েছে পিছন থেকে যে ডাকলেও পিছন ডাকলেও থেকে শোনা ফেরা যাবে যাবে না, এরকম বিষয় তাদেরকে বলে দেওয়া আছে। ওরা সত্যি পিছন দিকে তাকায় না। কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পরে হঠাৎ ইমান আলী খেয়াল করে যে ওর সাথে রজব নেই। ও চিন্তা করে কি ব্যাপার, রজব কোথায় গেল। ও চিন্তা করে হয়তো বা দৌড় দিয়ে রজব আর একদিকে চলে গেছে, ও আর একদিকে চলে এসেছে। ওই চিন্তা করে সে ওই পাগড়িটা নিয়ে, ইমান আলী নিয়েছিল সাদা পাগড়ি, তো ওটা নিয়ে সে যখন রাজা মিয়ার বাড়িতে রাত্রে যায়, গিয়ে দেখে যে রজব তার আগেই ওখানে চলে এসেছে এবং সে সেন্সলেস হয়ে রাজা মিয়ার উঠানে পড়ে আছে। তো রাজা মিয়া আচ্ছা। তাকে বেশ মন্ত্রতন্ত্র বা ঝাড়ফুঁক করে তাদেরকে মানে সুস্থ করে। কিন্তু রাসেল ভাই, এই রজব কিন্তু ওই পাগড়ি আনতে পারেনি। হুম, সে হুম। আসলে আনতে পারে, সে ব্যর্থ হয়েছে, আচ্ছা। কিন্তু ইমান আলী এনেছিল। ওই ঘটনার পর রাসেল ভাই রজব আস্তে 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 শুকিয়ে যেতে থাকে। আচ্ছা। মানে এমন ভাবে সে মানে শুকিয়ে গিয়েছিল যে কোনো মানুষ দেখলে মানে তার পিলে চমকে যাবে, এমন ভয়ঙ্কর তার চেহারা, এবং এত চিকন হয়ে গেছিল রজব আলী, এবং ওইভাবেই সে মারা যায়। তো একদিন মানে ইমান এবং এর ভিতরে কি হয়েছিল ভাই, যেহেতু ইমানকে দিয়ে রাজা মিয়া অনেক কাজ করে ফেলেছে, এখন কিছু কিছু বিষয় ইমান আলীকে শিখিয়ে দিয়েছিল, এবং ব্ল্যাক ম্যাজিক দুইজন একত্রে প্র্যাকটিস করতো, এবং এদের আসলে হিতাহিত জ্ঞানই হারিয়ে ফেলেছিল, যে একটু আচ্ছা। ভালো করছে না খারাপ করছে, এরকম মানে অনেক বাজে কাজগুলো তারা দুজনে একসাথে করতো আর কি। এর মধ্যে রাসেল ভাই আমরা ইসের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম, ইমান আলীর কাছ থেকে, সেটা হচ্ছে এক রাত্রে ইমান এবং রজব দুজনে একই সাথে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছিল। তো সরি, ইমান মানে রাজা মিয়া আর কি। তো রাজা মিয়া ইমানকে বলে যে তুই একটু ঘরের ভিতরে যা, আমার একটু কাজ আছে। তো সে ঘরের ভিতরে গিয়ে বসে এবং রাজা মিয়া বাইরে অপেক্ষা করে, এবং কি যেন তন্ত্রমন্ত্রগুলো পড়ছিল। হঠাৎ মানে ইমান আলী ফিল করলো মানে কি যেন ধূপ ধাপ করে দূর থেকে দৌড়ে দৌড়ে কিছু একটা আসছে, মানে মাটি কাঁপছে, মানে যে ভূমিকম্পের মতো। তখন সে ওই একটু কৌতূহল হয়ে, ওইটা পাটখড়ির বেড়া ছিল, তো পাটখড়ির বেড়া একটু ফাঁকা করে দেখলো যে আসলে বাইরে কি ঘটছে। তখন দেখলো যে রাজা মিয়ার সামনে একটা ভয়ঙ্কর আকৃতির কালো একটা জন্তুর মতো বসে আছে, এবং রাজা মিয়ার সাথে কথা বলছে, এবং কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে মানে মানে খুবই মানে মোটা গলার একটা কণ্ঠ। তো এরকম কথা বলতে বলতে হঠাৎ রাজা মিয়ার মানে খুব করুণ স্বরে আর্তনাদ শোনা গেল। তো আর্তনাদ শোনার পরে সেও তখন ভয় থেকে বের হচ্ছে না ইমান আলী ঘর থেকে, এবং একটু পরে ইমান আলী মানে ফিল করলো যে ঠিক যেভাবে ধূপধাপ করে একটা জিনিস এসেছিল, ওই জিনিসটা ওইভাবেই দৌড়ে চলে গেল। তখন ও যখন ঘর থেকে বাইরে বের হলো, তখন কোথাও রাজা মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক রাজা ভাই করে ডাকাডাকি করে, তারপরে গ্রামের লোকজনকে সে ডেকে তোলে। পরে রাজা মিয়ার লাশ মানে একটু দূরেই 100 থেকে 200 মিটার দূরে তার লাশটা উদ্ধার করা হয় রাসেল ভাই। তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন ছিল, আর তার শরীরে একটা ফোঁটা রক্তও ছিল না, মনে হচ্ছে যে কেউ যেন ওর রক্তটা খেয়ে গেছে। তো এই ঘটনা ঘটার পর রাসেল ভাই রজব মানে ইমান আলী অত্যন্ত ভয় পায়, এবং ভয় পাওয়ার পর সে মানে সব সময় মানুষকে বলতো যে আমাকেও তো মেরে ফেলবে রে, আমাকেও মেরে ফেলবে, আমি যেন কখন মরে যাই। তখন তার মস্তিষ্ক বিকৃত হতে শুরু করে। তার বাড়িতে রেখে দেওয়া হয় যখন, তখন অদ্ভুত রাসেল ভাই ওকে যখন বাড়িতে রাখা হতো, বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হতো, কিন্তু সকাল বেলা দেখতো সে ঘরে নাই, এবং তাকে সেন্সলেস অবস্থায় কবরস্থানের গেটে পাওয়া যেত প্রত্যেক দিন। আচ্ছা। সে যে কিভাবে যেত সে নিজেও বলতে পারে না। এভাবে তার সে আস্তে আস্তে পাগল হতে হতে পুরো দস্তুর একটা উন্মাদে পরিণত হয়, এবং রাজবাড়িতে বিভিন্ন সময় সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, এবং কাউকে দেখলেই সে বলতো আমাকে মেরে ফেলবে রে, আমাকে মেরে ফেলবে। তার কথাটা এটা এরকমই ছিল সব সময়। এবং 2002 সাল পর্যন্ত আমরা ইমান আলীকে দেখেছি। এরপরে ইমান আলী যে কোথায় গেছে, আদৌ সে জীবিত আছে, মারা গেছে, বা কোথায় হারিয়ে গেছে, আজ 2002 সালের পরে আজ প্রায় 15 বছর 16 বছর ইমান আলীর আর কোনো হদিস নেই। হয়তোবা আছে বাংলাদেশের কোনো এক প্রান্তে, অথবা মরে গেছে, বা কোথায় আছে আমরা কেউ বলতে পারি না, তার ফ্যামিলির লোকও কিছু বলতে পারে না। তো আজকের আসলে এই যে ব্ল্যাক ম্যাজিক, এর আগে আমরা ব্ল্যাক ম্যাজিক, আমি বা উভয় অনেকেই আমরা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড অনেক ঘটনা বলেছি, মানে কৌতূহল যে মানুষকে কত করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।
ইউ রাসেল। থ্যাংক ইউ সো মাচ। আমরা কয়েকটা জিনিস আফরান ভাই আপনি আজকে আসার জন্য বা আপনার ঘটনা শেয়ার করার জন্য আমরা কয়েকটা জিনিস একটু বলতে চাই। সেটি হচ্ছে যে নতুন বছরে আমরা আরো একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে যে একটা ভার্চুয়াল ফটো এক্সিবিশন আমরা করেছিলাম, যেটা আমাদের ভূত এফএমের যে পেজটা রয়েছে www.facebook.com/bhutfm.russell, সেখানে গেলে আপনারা পাবেন। এবং আমরা চেয়েছিলাম যে আপনার এলাকার যে হন্টেড প্লেসগুলো আছে বা আপনার এলাকার যা কিছু আপনার কাছে ভুতুড়ে মনে হয় বা ভয়ঙ্কর মনে হয় সেগুলোর ছবি পাঠান। এবং আমাদের ভূত এফএম যারা শোনেন এবং তারা অসংখ্য ছবি পাঠিয়েছেন এবং এই ছবিগুলো একটার পর একটা সেখানে দেখতে পাবেন আপনারা। এবং সেই ছবিগুলো সম্পর্কে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে একটু বর্ণনা লিখবেন যে এই ছবিগুলো আসলে কি বিষয়ের, বা আমরা তো জাস্ট ছবিটা দেখছি কিন্তু এখানে কি ঘটনা। এবং যদি মনে হয় যে ভালো কিছু, তাহলে আপনার বা আপনি এসে শেয়ার করতে পারবেন, আপনি লিখতে চান, তাহলে এই ছবি সহ আপনি ইমেলটাও করে দিতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm। ভার্চুয়াল ফটো এক্সিবিশনে আপনারা পার্টিসিপেট করুন এবং যাদের ছবি বা যাদের প্লেসের যে সমস্ত প্লেসের ছবি দিবেন, সেই সমস্ত জায়গার ঘটনা যদি আমাদের ভালো লাগে, ডেফিনেটলি উইল ট্রাই টু গো দেয়ার অ্যান্ড আশা করব যে আপনারা পার্টিসিপেট করবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ভূত এফএম এর যে পেজটা রয়েছে সেই পেজে আপনারা কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো আমি একটু পড়তে চাই। আমি আজকে সেকেন্ড আওয়ারে আরো একটা ইমেইল পড়ব, সেটাও খুব ভয়ঙ্কর এবং আমি আপনাকে জানিয়ে দিলাম সেটা আগে থেকেই। হাই রাসেল ভাই, আমি শেরপুর থেকে শুনছি, লিখেছেন এমডি মেহেদী হাসান রাফি। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যেহেতু ভূত এফএম এর প্রথম শো এই বছরের, সুতরাং আমি চাই যে আপনাদের সাথে একটু কথা বলতে। তো যারা দেশের বাইরে থেকে স্পেশালি শুনছেন, তারা এখনই আপনারা যারা কথা বলতে চান এবং নিউ ইয়ারে সমস্ত ভূত এফএমে যাদেরকে মানে সবাইকে উইশ করতে চান, ভয়ঙ্কর শুভেচ্ছা জানাতে চান, তারা সরাসরি আমাদেরকে ইনবক্স করুন www.facebook.com/bhutfm.russell। এই পেজে গিয়ে ইনবক্স করলে আমরা পেয়ে যাব সেটি এবং সেখান থেকে আপনাদের অবশ্যই নাম্বার, স্পেশালি যদি আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে সেটা আমাদেরকে জানাবেন। আমরা সেখান থেকে আপনাদের সরাসরি কল করে আপনাদের সাথে কথা বলতে চাই। ইসমাইল খান জুনিয়র আমাদের লিখেছেন যে অ্যাপ দিয়ে শুনছি, অনেক ভালো লাগছে। আসল ভাই অ্যাপের ছবি আপলোড করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আপন আমাদের সঙ্গে আছেন, এমডি আলামিন, এছাড়াও আছেন আরিয়ান আলভিন আমাদের সাথে, অন্তহীন আমাদের সঙ্গে আছেন এবং অ্যান্থনি আমাদের সঙ্গে আছেন, আফনান ভাইয়ের প্রশংসা করেছেন। EH রনি আমাদের সঙ্গে আছেন, আশরাফুল মাহমুদ অ্যাশ কুয়েত থেকে শুনছেন অ্যাপ দিয়ে। আপনারা যারা বাইরে থেকে শুনছেন তাদের কিন্তু বললামই যে আপনারা সরাসরি আমাদের সাথে ইনবক্স করে আপনার নাম্বার এবং নাম জানাতে পারেন এবং মাসুম ভাই আপনাদের কল দিবেন। আমাদের সঙ্গে আছেন এমডি শ্যামল মিয়া, এছাড়া আমাদের সঙ্গে আছেন নাজমুল জাহান, তানভীর আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পিয়ার, এছাড়াও অনামিকা ইসলাম, শাহাদ অনিক, সালমান বিন মোহাম্মদ, হাসিবুর রহমান পিয়াস, এম কে তাজিউল ইসলাম, মিজানুর রহমান হৃদয়, আরিফ আলম SK, সদর ফেরদৌস সহ আরো অনেকে আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, আমাদের ভূত এফএমের পেজে আপনারা লিখছেন যে বছরের প্রথম দিনে যদি বাবু ভাই, আফনান ভাই, হাফিজ সাহেব, ডক্টর আলিফ এনারা আসেন তাহলে খুব ভালো হয়। তার মধ্যে আমরা আফনান ভাই আছেন, আমাদের সঙ্গে আছেন বাবু ভাই, এবং আমাদের সঙ্গে আজকে আমার খুব প্রিয় স্টোরি টেলার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে ফারনান। তো আমরা এখন বাবু ভাইয়ের কাছে যাব, বাবু ভাই একটা ঘটনা শুনবো আমাদের নেক্সট যে ব্রেক তার আগে। তো একটা ঘটনা শুনতে চাই বাবু ভাই, আজকে ঘটনা যেটা সেটা দেশে ঘটেছে না দেশের বাইরে ঘটেছে? এটা দেশের ঘটনা শুনে ফেলি বাবু ভাই। আচ্ছা, এটা হচ্ছে নিতুর ঘটনা। আসল ভাই, নিতু তখন স্কুলে পড়তো, 8-9 পড়ে এই সময়কার। সো ব্যাক ইন লাইক 90s, আর্লি 90s এরকম আর কি, 90 সাল শুরু হয়েছে এরকম সময়, খুব বেশি আগেরও না আবার একদম সাম্প্রতিক সময়। এরকম একটা সময় ও এক সময় অসুস্থ হয়েছিল আর কি। ও বেশ মানে আপনার মানে নিউমোনিয়া টাইপের আর কি, হাসপাতালে অ্যাডমিশন নিয়ে থাকতে হয়েছিল কিছুদিন। তো হাসপাতালে যখন ভর্তি হয় তখন হাসপাতালগুলো তখনকার সময় এত ফ্যাসিলিটেড ছিল না, মানে আলাদা আলাদা রুম এবং রুমগুলোর ভিতরে বেশ ফাঁকা ফাঁকা, মানে পুরনো আর কি টাইপের ছিল। যাই হোক, সন্ধ্যার পরে
ওর সাথে ওর আম্মু থাকতো। রাতের বেলা ওর আম্মু আবার বাসায় যেত, আবার রাতে ব্যাক করে আসতো রাত 9টা-10টার সময়। তো একদিন মিতু শুয়ে আছে আর কি, তো এরকম সময় দেখে একটা বারান্দার কাছ থেকে একটা ছোট বিড়াল, খুব ছোট বিড়াল, মানে কেবল হওয়ার থেকে একটু বড়, আচ্ছা, মিউ মিউ করছে দরজার কাছে বসে। এবং ওই বারান্দার মধ্যে হালকা একটা লাইট জ্বালানো ছিল, লাল বাতি, মানে যে নর্মাল যে আমাদের আগে ফিলামেন্ট বাল্বগুলো ছিল সেই বাল্ব, সেই বাল্বের আলো পড়ছে। আর ওদের রুমের মধ্যে সামান্য একটা লাইট লাগানো ছিল, যে রুমে ও মানে শুয়েছিল। তো বেশ একটা কেমন জানি একটা মানে রহস্যজনক একটা বিড়ালটাকে লাগছিল দূর থেকে দেখে। এবং বিড়ালটা মোস্টলি হচ্ছে ব্ল্যাক, মাথার কাছে কালো, বডির বাকি অংশটা সাদা, এরকম মানে ছিটছিট আছে কিছু। তো বিড়ালটা মিউ মিউ করছে এবং ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তো ও জিনিসটাকে দেখে খারাপ কিছু ভাবে না বা ভয়ও পায় না, বাট ওর কাছে বেশ রহস্যময় লাগতে থাকে। তো কিছুক্ষণ তাকিয়ে থাকার পরও হাত দিয়ে বিড়ালটাকে এভাবে ডাকে, এবং হাত দিয়ে জাস্ট ডাকার পরপরই বিড়ালটা আস্তে করে উঠে আসে, ওর খাটের কাছে নিচে দাঁড়িয়ে থাকে। তো ওখানে দাঁড়িয়ে থেকে বিড়ালটা মিউ মিউ করছে। তো ওর ইচ্ছা করছে যে খাট থেকে নেমে বিড়ালটাকে ধরার। তো অনেক কষ্টে সে বিড়ালটাকে নিচে যেয়ে তুলে নিয়ে আসে, এনে তার বেডের পাশে রাখে। এবং দেখে যে বিড়ালটা ঠিক তার কাছে বসে আছে এবং বেশ আদর নিচ্ছে আর কি, বিড়াল যেরকম করে আর কি। তো রাতের বেলা ওর মা যখন আসে, তখন বিড়ালটাকে দেখে তার মা খুব মানে আপনার রাগ করে যে তুমি অসুস্থ এই বিড়াল কোত্থেকে পাইছো। তো বলে যে আমি বিড়ালটাকে আমি বারান্দায় পেয়েছি, ও আসছে এখানে আমার কাছে দাঁড়ায় ছিল। তার মা বলে না, বিড়াল তো রাখা যাবে না সাথে। আর ও আবার খুব একগুয়ে হয়ে যায়, মানে কান্নাকাটি, সে বিড়াল ছাড়বে না। তো ওর মা এটা নিয়ে খুব করতে থাকে, দেখা অসুস্থ, ওকে পাড়াপাড়ি করলে সমস্যা হবে। তো বিড়ালটাকে ওর কাছ থেকে নিয়ে ওর মা বলে আচ্ছা পাশে থাক, এখানে থাক, তোমার সাথে রেখো না। তো সে তারপরও ছাড়বে না। তারপর ওর মা বিড়ালটাকে সাইড করে রাখে। যেটা হয়, বিড়ালটা মাটিতে শুয়ে চুপচাপ শুয়ে থাকে এবং ওর দিকে তাকিয়ে থাকে, মিউ মিউ করে, মানে ইটস লাইক এ পেট ক্যাট, এরকম একটা অবস্থা হয়ে গেছে, বিড়াল পোষা বিড়ালের মতো। ডাক্তার এসে বলে যে বিড়াল কোত্থেকে আসছে। ওর মা বলে যে বিড়াল তো এখানে পাইছে এসে। যাই হোক, কোনোভাবে বিড়ালটাকে ওর কাছ থেকে সরানো যায়নি, আশেপাশে থাকছে। এবং যখন অসুস্থ হয়ে যায়, বিড়ালটাকে ও নিয়ে যেতে চায় বাসায়। তো ওরা কেউ নিবে না, ওর মাটা নিতে দিবে না, সে জোর করে বিড়ালটাকে বাসায় নিয়ে যায় সে। তো বিড়ালটাকে যখন নিয়ে যায়, বিড়ালটা ওর একেবারে মানে খেলার সাথীর মতো হয়ে যায়। এর মধ্যে কিছুদিনের মধ্যে বিড়ালটা একটু বড় হয়ে গেছে, এবং বিড়ালটা আপনার ওইখানে মানে আপনার রুমের মধ্যে চলাফেরা করে, ওর বিছানায় শুয়ে থাকে, জাস্ট লাইক পোষা বিড়ালের মতো। কিন্তু ওর বাবা মার খুব মানে রাগ ছিল বিড়ালটার প্রতি। এই 2-1 মাস থাকছে, তারা তার সাথে মানায় নিতে পারেনি বিড়ালটার সাথে। ওর বাবা মা কি করে, ওই বিড়ালটাকে একদিন ওর বাবা প্ল্যান করে যে দূরে ফেলে দিয়ে আসার। এবং ওরা যথারীতি একজন মানে ওদের বাসার কাউকে আসলে বলে যে বিড়ালটাকে নিয়ে যেতে, এবং ওদের বাসার কেউ একজন বিড়ালটাকে নিয়ে চলে যায় দূরে। জিনিসটা ওকে জানানো হয় না। তো ও পরে যখন বিড়াল খুঁজে পায় না, বাপ মাকে বলে যে আমার বিড়াল কই, এই কই। বিড়াল একটা নামও দিছিল। তো বলে যে না, ওর বিড়াল তো কোথায় চলে গেছে আমরা জানি না, এটা তো নিজের থেকে এরকম চলে গেছে। তো কথাটা শুনে ও খুব মন খারাপ করে। কিন্তু রাতের বেলা ওদের বাসায় ওর মা শুনতে পায় যে ওর রুম থেকে বিড়াল ডাকতেছে, একটা বিড়ালের ডাক, হ্যাঁ, লাইক বিড়াল যেভাবে ডাকতো ঠিক জাস্ট লাইক দ্যাট। তো ওর মা বলে বিড়াল কোত্থেকে ডাকতেছে, এবং দেখে যে মানে ওর মা করে যে বিড়ালকেও নিয়ে আসছে বা সামহাও এটা ব্যাক করছে। ওর মা আস্তে আস্তে রুমে যায়, যে দেখে যে রুম খালি, কোনো বিড়াল নেই, কিছু নেই, এবং ডাকটাও থেমে গেছে। তো ওর মা খুব এটা নিয়ে কনসার্ন যে বিড়াল ডাকে আবার গেলে থেমে যায়, উনি যখন আবার গেট লাগায় চলে আসে আবার বিড়াল ডাকে, এরকম একটা সিচুয়েশন। তো ওর মা খুব হয়ে যায়, সারা রাতি উনি এরকম মানে একটা প্রবলেমে পড়ে এবং উনি উঠে ড্রয়িং রুমে বসে থাকে শেষ পর্যন্ত। এবং এরপরে যেটা হয়, ওর মা এই বিড়ালের ডাকটা তার একটা মানে ফোবিয়ার মতো হয়ে যায়, সবসময় উনি বিড়ালের ডাক শুনতে পান, মানে রাত হলেই সন্ধ্যার পর থেকে ওরকম বিড়ালের ডাক শুনতে পান। তো একদিন রাতের বেলা ওর আম্মা নাকি যায় ওর রুমে, ও যখন ঘুমায় ছিল, মানে ওই ঋতু ঘুমায় আছে, এবং ওই বিড়ালের ডাক শুনে ওর আম্মু আস্তে আস্তে, তখন মনে করেন 10টা-11টা বাজে রাত, এরকম সময় উনি ওই রুমে যায়। তো রুমে যে উনি ওই গেটটা যখন করতে থাকে, এখন উনি শুনতেছে ওই রুমের মধ্যে একটা গড়গড় গড়গড় করে শব্দ হচ্ছে, বিড়াল যেরকম শব্দ করে অনেক সময়, হ্যাঁ, কিন্তু বিড়ালটা মনে হচ্ছে একটু রাগ টাইপের, মানে গড়গড় করতেছে। তো উনি গেটটা খুলে যে উনি দেখে খুবই আশ্চর্য একটা জিনিস, যে একটা প্রাণীর মতো কিছু একটা, ইটস নট লাইক মানে কি বলে, মানুষের মতো না, আবার বিড়ালের মতো না, কিন্তু মুখের কাছে মনে হচ্ছে কিচ্ছু নাই, একটা ইসের মতো দেওয়া, কাপড়ের মতো এরকম পরা, মানে একটা মানুষ যদি মাথা ঘুমটা দিয়ে রাখে, কাইন্ড অফ লাইক দ্যাট,
এবং সেটা ওই নিতু শুয়ে আছে, তার মাথার কাছে গড়গড় গড়গড় করছে এবং শব্দটা একটা বিড়ালের মতো। উনি যখন রুমে ঢুকে সেই জিনিসটা ওনার দিকে মুখ ফিরে তাকায় এরকম, এন্ড অন্ধকারের মধ্যে মানে আধো অন্ধকারের মধ্যে উনি বেশ ভয় পেয়ে যায় জিনিসটা দেখে যে এরকম কি, এবং ওনাকে দেখেই ওনার দপ করে সেটা চলে যায়, মানে ইটস লাইক মাটিতে পড়ে খাটের নিচে চলে গেছে। তো উনি চিৎকার করে ওঠে, মানে একটা সাউন্ড করে ওঠে, আচ্ছা, সাউন্ড করে ওঠে, লাইট জ্বালায়, ওর আব্বু আসে, এসে বলে যে কি হয়েছে। তো উনি বলে যে আমি এরকম প্রায় এখানে এরকম বিড়ালের ডাক শুনতাম এবং ই করতাম। তো মিতুকে ডাক দেয় যে তুমি কি কোন বিড়ালের ডাক শুনছো বা সামথিং লাইক দ্যাট। মিতু বলে যে আমি বিড়ালের ডাক শুনছি, মানে বিড়াল মনে হয় আসে এখানে। বলে আসে মানে, বলে জানি না, ও এখান থেকে আসে, এসে আমার সাথে দেখে, আমার সাথে খেলা করে এবং তারপর সে চলে যায়। তোমরা ওকে কি করছো, তোমরা ওকে ফেলে দিয়ে আসছো কোথাও, ওর মাকে জিজ্ঞেস করে। তো ওর মা বলে যে ওর এই ধরনের বিহেভিয়ার বেশ অ্যাবনর্মাল ছিল, সে বিড়াল ওর সাথে খেলা করে, বিড়াল আসে রুমে চলে যায়, জিনিসটা ওনাদের কাছে অ্যাবনর্মাল লাগে এবং ওর আচরণগুলো খুব একটা চেঞ্জ হতে থাকে, মানে শি স্টার্টেড টু মানে বি লাইক আপনার এক্সেন্ট্রিক, মানে নিজের মতো হয়ে যায় সে। দেখা যাচ্ছে যে তার নিজের যে নর্মাল কাজগুলোও করে না। এবং ওর মা একজন ইসের সাথে কথা বলে যে আমার মেয়ের এরকম একটা বিড়াল পাইছিল, এরকম এরকম কাহিনী, এবং আজব কিছু কথা বলে যে রাত্রেবেলা ওর রুমের মধ্যে বিড়াল ডাকে এবং জিনিসটা খুব ভৌতিক কিছু এরকম ভাবে ওর মার মনে হয় এবং কথা বলে একজন সাথে। তখন উনি বলে যে আপনার মেয়ের হয়তো কোনো কিছুর নজর লাগছে বা কিছু, এবং অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের জিনিস এই পশু পাখির ফরম্যাটে এসে হাজির হয় আর কি। তো আপনি এক কাজ করেন, আপনার বাসাটা বন্ধ করে দেন, ওর ওই ইটা বলে। তো এটা বলার পরে উনি হুজুরকে মানে বলেন যে আপনি যে প্রসিজার করার আপনি করে দেন। আচ্ছা। তো ওই হুজুর এসে একদিন দিনের বেলা ওদের বাসার এই রুমের চারপাশে এরকম কিছু এরকম দোয়া লিখে লিখে বাসাটাকে বন্ধ করে দেন। তো যখন বন্ধ করে দেন, ওই দিন রাতে সন্ধ্যার পর থেকে রাসেল ভাই ওই বাসার আশপাশে মানে শুধু মনে হচ্ছে যে খুব মানে মানে রাগী বিড়াল যেরকম ঝগড়া করে সেরকম টাইপের গড় 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 বিড়ালের ডাক, মানে খুবই মানে ভয়ঙ্কর টাইপের মানে লাগতে থাকে। এবং আশ্চর্যের ব্যাপার, বিড়াল ডাকটা শুনতেছেন উনি, ওর মা এবং ওর বাবা, আর কেউ কিন্তু শুনে না। আর ও ওখান থেকে পাগলের মতো বলতেছে তোমরা কি করছো, তোমরা ওকে আসতে দিচ্ছ না কেন, মানে ওই নিতু ভিতর থেকে বলতেছে। তখন ওর বাবা মা ওর কাছে যায় বসে এবং রাত্রে ওরা লাইটটা মানে জ্বালায় রুমে শোয়, এবং কিন্তু ওদের মনে হচ্ছিল কেউ একজন এসে মানে ওই রুমের মধ্যে ঢুকবে এরকম, এবং বিড়াল মনে মারামারি করতেছে ওখানে। এবং মানে খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ওদের, অ্যাকর্ডিং টু দেম, যারা এই সময়টা মানে স্পেন্ড করছে তারা বলছে যে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, কারণ হঠাৎ মনে হচ্ছে জানলা ভেঙে কেউ চলে আসবে, এরকম একটা অবস্থা। এবং মানে বিড়ালের কিন্তু বিভিন্ন রকমের ডাক আছে রাসেল ভাই, যেটা অনেক সময় খুব ভয়ঙ্কর লাগে। এবং এরকম চলে তাদের বাসায় একদম ফজরে আজান পর্যন্ত এরকম ডাক চলে। এবং দেখা যাচ্ছে নীতিও বেশ অ্যাগ্রেসিভ হয়ে যায় বিড়ালটার জন্য, যে মানে ও নিজেই বুঝতেছে না ও কি বলতেছে, যে মানে বিড়ালটার প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন, এরকম কিছু একটা ব্যাপার। এন্ড দেন ওই হুজুরকে আবার ডাকা হয়, ডাকার পরে ওর ইসে বলে যে ওই হুজুর এসে বলে যে আপনার মেয়ের উপর প্রভাব খাটাইছে তো, এবং ওটা ওর কাছে ছিল, এটা সম্ভবত হাসপাতাল থেকে ওর আসছে কোন রকম পিশাচ এবং মানে জিন আর কি, যেটা যেটা আপনার এরকম করে, এবং ওকে ঝাড়ানো দরকার। তো ওকে ওরা ঝাড়ানোর পরে এবং বলে যে আপনারা পারতপক্ষে ওই বাসা থেকে চলে যান। বিড়ালটাকে কি করছিল তো জিজ্ঞেস করা হয়। তো যাকে দিয়ে পাঠানো হয়েছিল বিড়ালটা, সেটা হচ্ছে যে ওদের বাসায় একটা লোক আসতো, মানে যে কাজ করতো আর কি, ওই কাঠটাটের কাজ টাজ করতো আর কি, তার কাছে দেওয়া হয়েছিল। সে বলছে, তা সে বলে যে বিড়ালটা কি করছিল, বলে যে আমি যে ওখানে ওই কাজের মহিলার ছেলের কাছে দিয়েছিলাম, সে যে দূরে ফেলে দিয়ে আসছিল। তো পরে কাজের মেয়ের ছেলেকে ডাকা হয়, বিড়ালটা কোথায় ফেলছিল। তো সে বলে যে এখান থেকে মানে আমাদের বাসার থেকে দূরে ওইখানে নদী ছিল তখন, এখনো আছে মনে হয়, ওই যে আপনার ওই ইসের দিকে, যেটা নাকি হাজারিবাগটা ছাড়া যে জায়গাটা। তো বলে যে নদীর কাছে নিয়ে বিড়ালটাকে ছেড়ে দিচ্ছে। তারপর কি মানে কাজের ছেলেটাকে যে ওখানে যে ছেড়ে দিছে। তো বলে কি আশ্চর্য ব্যাপার, বিড়ালটাকে যখন ছাড়ছে সে নাকি মানে বের হয়ে একটা লাফ দিয়ে পানিতে পড়ছে এবং পানির তলে চলে গেছে, সে মানে ডুব দিয়ে পানির তলে চলে গেছে। এবং হয় না, এবং ওই ছেলেটার যে বিড়ালটাকে ছাড়ছিল তার নাকি অনেক জ্বর আসছিল, এবং সে এমন ভয় পাইছিল ওই ছেলেটা,
এবং সে এমন ভয় পেয়েছিল যে সে আর ওই মানে ধারে কাছে কতদিন ওই বাসার এখান থেকে আসে নাই। এবং ওই ছেলে নাকি অনেক ভয় পাইতো এবং রাতের বেলা কি জানি ওর কাছে আসতো, এরকম মানে বলছে যে লম্বা টাইপের মুখ নিয়ে এসে ওকে ভয় দেখাইতো। ওকে, সো ওই নিতুরা ফাইনালি আর কি যে ওখান থেকে মানে নিতু চলে যায় আর কি, অন্য জায়গায় ওরা বাসা ভাড়া নিয়ে থাকে আর কি, ওখানে থাকে না। এবং মানে কারণ বাবা মা চায় না যে ছেলে মেয়ের কোন এই ধরনের অনিষ্ট হোক বা সামথিং লাইক দ্যাট। এই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আশা করছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি 80 FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Grameenphone. Bhoot FM. The night comes alive with Grameenphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 80 FM। আমি রাস্তার আছি সাথে, অ্যান্ড দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণফোন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে রেডিও ফুর্তি যে পেজ আছে সেখানে অনেকে লিখছেন যে রাসেল ভাই আজকে একটু বেশি ভয় লাগছে। এমডি আবু হাসান, এমডি মোকাররম এটা লিখেছেন। আবু হাসেম আমাদের সঙ্গে আছেন, তার কাছেও ভালো লাগছে, তিনি তাই জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন মহাইমিনুর রহমান 21 সহ আরো অনেকে। এখানে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে তাহমিমুল পাশা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি AKL লস্কর, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাকিল আছেন, দেখতে পাচ্ছি তিনি অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাদমান মুন্সি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি গোলাম কিবরিয়া, এছাড়াও নজরুল ইসলাম প্রান্ত, আমাদের সঙ্গে আছেন শিশির, আমাদের সঙ্গে আছেন বাপ্পি আহমেদ, আমাদের সঙ্গে আছেন আরো অনেকে। আমি এখন এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আজকে এখন এই মুহূর্তে আফনানের কাছে, আফনান ভাইয়ের কাছে না, এখন চলে যাব আমরা হচ্ছে ফারনানের কাছে। এবং ফারনান তার যে ঘটনাটা, আপনারা সবাই মেডিকেলের ঘটনা অনেক পছন্দ করেন, তো এই ঘটনাটি মেডিকেল নিয়েই। চলুন আমরা এই ঘটনাটি শুনে আসি সরাসরি আমরা ফারনানের কাছ থেকে। জি, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন MBBS ডক্টর, এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে ওনার যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। মানে ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে, এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করব। তো ওনার যে কাজটা মেইনলি ছিল যে সব পেশেন্টদের দেখার পরে যে কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো, সেই লাশগুলোকে পোস্টমর্টম করা। আচ্ছা। তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে, ঠিক তার প্রায় মাসখানেক ধরে এরকম বেওয়ারিশ আসে নাই। আচ্ছা। মানে অফ ছিল আসাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সে রাতে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না ওই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল। তারা খুব তাড়াতাড়ি মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে, এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। অনেকক্ষণ ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোত্থেকে এসেছে, মানে হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ ওই লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। আচ্ছা। তো উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগে থেকেই করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না, রেগুলার কাজের মতোই রেগুলার করে থাকেন। তো উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে, কারণ এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেননি। তো লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ,
কোনো ক্ষত চিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা ওখান থেকে প্রায় 80% মতো থেতলে গিয়েছিল, মানে খুবই ভয়ানক একটা অবস্থা। যে কেউ লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এইরকম অবস্থার লাশ সে কখনই দেখেনি। তো উনি যেটা করলেন যে যেহেতু সেই রাতের মধ্যেই, রাত 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে, সেজন্য উনি যেটা করলেন যে সে রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠতেছে, এরকম মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। তো উনি তখনও মনে হচ্ছে লাইফ আছে, হ্যাঁ, হাত পা নড়তেছে এরকম হঠাৎ করে ওনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টরটা ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো? তো সেও বলল যে হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার। তো তারপরে ওনারা পোস্টমর্টম করে, এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে নেন, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না যায়। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটাকে যে কেউ দেখবে তার মনে এটার একটা প্রতিচ্ছবি থেকে যাবে এবং সে ভয় পাবে। এই জন্য সে কিছু পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। আচ্ছা। তো তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি ওনার, তখন বাজে রাত 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। উনি নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আশেপাশে ছোট যে টং দোকানগুলা সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এই এলাকায় কিছু কিছু রিক্সা যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সেই রাত্রে কোনো কিছুই ছিল না। সেই একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তো বা তাকে হেঁটেই যেতে হবে। আচ্ছা। এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, তখনই তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়ল। সেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ। আচ্ছা। তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটাই এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন, কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে, কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালে আবার ফিরে যাই। সে চিন্তা করলো যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করলো যে না, আমি বাসায় চলে যাই, যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে। তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল, সে তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো, এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল। এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দেব। তো উনি একটু চিন্তা করলেন যে না, ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি, এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এইভাবে দিব যে রিক্সাওয়ালাটা বসা ছিল, ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল, মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে মানে শীতের কাপড় চোপড় পরেছিল, এরকম একটা অবস্থা। আচ্ছা। তো উনি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়। এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার, আমি ভাড়া লাগবে না, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার করবেন। আচ্ছা। এই কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল, এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বলল না।
এবং সে নিজেও একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যেটা আসলে কি হলো, মানে এটা আসলে কি দিল আমাকে আসলে, এবং ভাড়াটাই বা সে নিল না কেন। একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকেই সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকে, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল, তো ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে, এরকম কিছু একটা। বা কোনো মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো বা নিতে আসবে, সে মানে কোন দরিদ্র মানুষ পরে হয়তো বা দাবি করবে, এরকম কিছু একটা। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল, এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজটার কথা মনে পড়লো যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, ওটাতে আসলে কি লেখা সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে ওই প্রেসক্রিপশনটাতে। এবং ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিকশাওয়ালাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন। জাস্ট এই কথাটুকু লেখা ছিল। আচ্ছা, তখন এই কথাটা পড়ে মানে সেই মানে একদম যেটা বলবো যে একদম ঠান্ডা হয়ে গেল, যে এটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে, মানে ওই লোকটা কে ছিল আসলে, এবং তাকেই বা কেন এই কাগজটা দিতে আসলো। ওই রিকশালাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি, এবং আসলে কে ছিল সে, তার সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টেম করে আসছে ওই লাশটাই নাকি রিকশাওয়ালাটা। সে বেশ মানে ভয় পাচ্ছিল, এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি, এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয়, এবং হাসপাতালে যে যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে মানে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা এসেছিল, লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে ওই হাইওয়ে রোডটাতেই একজন রিকশাওয়ালার লাশ ছিল, এবং তাকে মানে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায় এবং সে ওখানেই মারা যায়। তারপরে লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয়, এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে মানে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে, সেক্ষেত্রে যেটা করতেন তারা, যে হাসপাতালে যে বোর্নগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই মানে ওই লাশটাকে নিতে আসলো না। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবেন, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটা জানাজাও পড়ানো হলো এবং লাশটাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আফনান বলছে আবার ফারনান, দুজনের নাম খুব কাছাকাছি। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি 80 FM and do ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। The night comes alive with Graminphone। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 80 FM। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই। আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং আর কিছুক্ষণের মধ্যে আরো একটা ইমেইল পড়বো। তার আগে আমরা আপনাদের কিছু মেসেজ পড়ে ফেলতে চাই, এবং দেখতে পাচ্ছি যে আমাদের আঞ্জুম সাদিয়া লিখছেন যে তিনি আমাদের শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও জাকির হুসাইন, এমডি রবিউল ইসলাম, শাহজাহাল রিসান জুনুন, আরফা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন অনিন্দ দে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও
শিকদার, আমাদের সঙ্গে আছেন শাহাদ অনিক, এমডি ইমন, আরিয়ান জাহিদ, আমাদের সঙ্গে আছেন এমডি আরিফ হুসাইন, আমাদের সঙ্গে আছেন তৃষা চৌধুরী, এছাড়াও আছেন দেখতে পাচ্ছেন, এবং তিনি সাথে আছেন, শুনছেন ফ্যামিলির সবাইকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। তহুরা আমাদের সঙ্গে আছেন এবং তিনি বাবু ভাই এবং আফনান ভাই তাদের ঘটনা ভালো লাগে সেটা জানিয়েছেন। অন্তর এসডি আমাদের সঙ্গে আছেন, আহাদ অনিক আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন সৌভিক, কলকাতা থেকে সৌভিক দাস, মেহেদি আমাদের সঙ্গে আছেন মারুফুর রশিদ, এছাড়াও আছেন ফারাবি আহমেদ থেকে শুরু করে আরো অনেকে। তো যাই হোক, আমি যেটা করব এখন সেটা হচ্ছে সরাসরি বাবু ভাইয়ের একটা ঘটনায় চলে যাব, তারপরে আবার ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আমি চলে যাচ্ছি এই মুহূর্তে বাবু ভাই সেকেন্ড স্টোরির জন্য। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আমার কাছে শেয়ার করেছেন অ্যান্ডি ওয়েস্ট পাম বিচে থাকতো। আচ্ছা, এখন কোথায় থাকে আমি জানি না। সো অ্যান্ডির দাদার ঘটনা অনেক পুরনো আর কি, অনেক পুরনো দিনের। সো সেই সময় ইটস প্রবাবলি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা সময়ের ঘটনা। সো ওনারা থাকতেন আপস্টেট নিউ ইয়র্কে তখন। তো ওনার দাদা একদিন, অ্যান্ডির দাদা একদিন আপনার শহরে গিয়েছিল ওনার একটা কাজে। মানে তখন ওনার যে থাকতো জায়গাটা ছিল আপনার বেশ একটু গ্রাম টাইপের একটা জায়গা, সেখান থেকে শহরে গিয়েছিল। তো শহরে যে তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা দোকান চালাতো আর কি, সেখান থেকে কিনে উনি ফিরছিলেন, এবং ফিরতে ফিরতে দেখা গেছে সন্ধ্যার পরও হয়ে গেছে, এবং তখন ওই অংশটাতে ঘোড়ার গাড়িতে আসতে হতো, কারণ তাদের ছিল না, মানে এই মডার্ন ট্রান্সপোর্টেশন তেমন ছিল না। কিছু গাড়ি ছিল, সেগুলো ওইরকম রাস্তায় চলতো না। তো যাই হোক, তা এক জায়গায় এসে ওনাকে নেমে যেতে হয়, কারণ ওই জায়গাটাতে আর কি ওই যে ঘোড়ার গাড়ি যায় সে আর সামনে যাবে না, তার হাঁটা পথ ধরে কিছু দূর যেতে হবে, যে সেখান থেকে পরে তার করতে হবে আর কি, অন্য কিছু নিতে হবে। যাই হোক, উনি ঘোড়া গাড়ি থেকে নেমে যান, সন্ধ্যা হয়ে যায়, বেশ ঠান্ডার সময়, আপস্টেট অনেক ঠান্ডা। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, তো যেতে যেতে যে দেখেন যে মানে বেশ অন্ধকার হয়ে গেছে রাস্তা, এবং তখন একটা ভয় ছিল যে ওরকম অঞ্চলে অনেক সময় উল্ফ থাকে, বেশি ঠান্ডার সময় উল্ফ চলে আসে বাইরে। তো এই ভয়টা উনি খুব বেশি পান আর কি। ভয়টা বেশি পাওয়ার জন্য উনি হেঁটে হেঁটে ওখানকার যে একটা ছোট অংশ যেখানে নাকি কিছু দোকানপাট, হোটেল টোটেল আছে এরকম জায়গা, ওই জায়গাটা খুঁজে বের করেন। হেঁটে যে একটা হোটেল উনি পান, মোটেল আর কি, পুরনো মোটেল। তো সেই মোটেলে উনি ওঠেন। ওঠার পর বলে যে মোটেলে বলতেছে যে এখন তো বেশ ঠান্ডা পড়ছে, এখানে আপনার বেশি একটা সিট নেই, তুমি এই পাশে একটা রুম আছে, রুমটা তুমি নিতে পারো, বেশ ছোট যদিও, এবং ওইটার হিটিং ঠিক মতো কাজ করে না, সো বি কেয়ারফুল। তো তাকে বলে দেয় যে আরেকটা জিনিস হচ্ছে ওই মোটেলের যে ইসাকে বলে যে তোমার আরেকটা জিনিস হচ্ছে তুমি যে মোটেলে থাকবে রাত 8টা 9টার পর হাঁটাহাঁটি করবে না বেশি, এখানে আসলে ঝামেলা হয়। তো বলছে কি ঝামেলা? ঝামেলা মানে ঝামেলা, ডিস্টারবেন্স, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তুমি 8টার পরে 8টা 9টার পরে হোটেল আর করবে না, আর তুমি বেরোবেই বা কেন, ঠান্ডার সময় তোমার হিটিং কাজ করছে না আমাদের এখানে ঠিক মতো, এবং ওই যে প্যাসেজটা সিঁড়ির মানে করিডোর ওখানেও কাজ করে না ঠিক মতো। তো যাই হোক, ওনার কোনো চয়েস নাই, অ্যান্ডির দাদা ওখানেই উঠেন, এবং যখন যান রুমটা ওনাকে খুলে দেন। খেয়াল করেন যে রাস্তা মানে যে প্যাসেজের দুই পাশে রুম আছে, এবং লাস্টে যে রুমটা ওনাকে থাকতে দিচ্ছে তার অপোজিট আরেকটা রুম, এবং এর মাঝখানে কিছু দূর কয়েকটা রুম নাই আর কি, মানে জায়গাটা মানে পুরোপুরি আপনার বন্ধ। ওখানে কি আছে বা একটা রুমই অত বড় কিনা উনি বুঝতে পারেন না। যাই হোক, যে রুমটা তাকে থাকতে দেয় সেই রুমটা মোটামুটি সাইজ ঠিক আছে, মানে একজন মানুষ থাকার জন্য সিঙ্গেল বেডরুম। উনি ওঠেন, উঠে ওখানে মোটামুটি চেক ইন করেন, ফ্রেশ ট্রেশ হয়ে উনি থাকেন। তো রাত্রেবেলা উনি বসে আছেন, একসময় চিন্তা করে যে নাথিং টু ডু, শুয়ে পড়েন। তখন পর্যন্ত হিটিং এও কোনো কলাপস করে নেই, ভালোই করতেছেন। তো উনি ঘুমায় যান। তো উনি যখন ঘুমায় যান, এক সময় উনি হঠাৎ করে বেশ ঠান্ডা লাগতেছে ওনার। উঠে বসে দেখে যে উনি নর্মাল একটা গেঞ্জি পরে ঘুমাইছিলেন, গায়ে কোনো ভারী কাপড় নাই, জাস্ট কমফোর্টার, এবং দেখে বেশ ঠান্ডা হয়ে আছে রুমের ভিতরে। তো উনি বোঝেন যে ওই যে বলছে যে হিটিং সিস্টেম কাজ করে না এটা। তো উনি তাড়াতাড়ি উঠে উনি করতে যান, কাপড় পরাতে যান, গায়ে চাপাতে যান। তো এর মধ্যে উনি শুনেন রুমের দরজায় নক হচ্ছে, টক 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 করে নক হচ্ছে। তো উনি জিজ্ঞেস করে যে হু ইজ দিস, কোনো উত্তর নাই, এবং উনি আবার জিজ্ঞেস করে হু ইজ দিস, এবং তখনও কেউ সাড়া দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে আবার উনি মানে চিন্তা করে গেটের সামনে যায়, জিজ্ঞেস করে হু ইজ দিস, কোনো উত্তর নাই। তো উনি আবার ব্যাক করে বিছানায় শুতে যান আর কি। এই সময় আবার নকটা পড়ে দরজায়, তো হু ইজ দিস। তো ওই পাশ থেকে একটা নারী কণ্ঠে বলতেছে ম্যারি, এরকম মানে ফিস ফিস করে বলছে ম্যারি। কিন্তু কণ্ঠটা এমন ভাবে বলছে যে উনি মনে হচ্ছে যে ওনার গুজবাম্প হয়ে গেছে ঘাড়ের কাছে। সো হি ওয়াজ কাইন্ড অফ স্কেয়ার্ড, সে একটু ভয় পেয়ে যায় যে এরকম ভাবে বলতেছে।
তো উনি বলতেছে, আবার জিজ্ঞেস করে হু ম্যারি, হ্যাঁ বলে উনি আস্তে করে দরজাটা আস্তে করে খুলে ফেলেন। তো দরজাটা যখন খুলে ফেলেন উনি দেখে ওই পাশে কিছু নাই, ঠান্ডা একটা বাতাস রুমে প্রবেশ করলো আরো, কারণ করিডোরটা আরো ঠান্ডা, এবং দেখতেছে যে করিডোরের সামনে ওই যে দরজাটার ওইখানে আপনার একটা দাঁড়ায় আছে, একটা মেয়ে দাঁড়ায় আছে। আর মেয়েটা যে দাঁড়ায় আছে দরজাটা খুলে, সে কিন্তু পুরো দেখতে পাচ্ছে না, কৃষ্ণাঙ্গ মেয়ে, মানে একজন ব্ল্যাক মেয়ে দাঁড়ায় আছে, মানে চেহারাটা ভালো দেখা যাচ্ছে না। তো উনি জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার দরজা নক করছিলে একটু আগে? তো বলতেছে ইয়েস। বলে কি? বলে কি আমি ভয় পাচ্ছি। কেন? বলে কি ওরা আমাকে ধরে নিয়ে যেতে আসবে। কে তোমাকে ধরে নিয়ে যেতে আসবে? নো, হুজ গোনা কাম টু গেট ইউ। তো বলতেছে ওরা আসবে, হ্যাঁ আমি ভয় পাচ্ছি। তো বলতেছে যে তুমি কি মানে তুমি হোটেলের জানাইছো ম্যানেজারকে? তুমি এটা কিছু না বলে গেটটা ঠাস করে লাগায় দেয়। তো উনি রুমের মধ্যে ঢুকে একটু শব্দ হয়ে যায়, কি বললো? এসে বললো যে ম্যারি ধরে নিয়ে যেতে আসবে, এবং বেশ উনি চিন্তায় পড়ে। তো চিন্তায় পড়ার পর উনি আবার যে বিছানায় বসে, এবং কিছুক্ষণ পর যথারীতি আবার ওনার দরজা টকটক করে নক হচ্ছে। আচ্ছা। তো উনি জিজ্ঞেস করে হুজ দিস, এবং এবারও কোনো উত্তর নাই, মানে সেম থিং, দরজার মধ্যে টকটক করে নক হচ্ছে, কোনো উত্তর নেই। তো উনি এবার উঠে বলতেছে যে তুমি কি সেই ম্যারি, আর ইউ দ্য ম্যারি, আর ইউ ম্যারি, তুমি কি আমাকে করতেছো, মানে আর ইউ নকিং এট দ্য ডোর? তো ওই পাশ থেকে আবার বলছে ম্যারি। তো উনি এবার গেট খুলছে, এবার দেখে ওনার দরজাতেই দাঁড়ায় আছে কৃষ্ণাঙ্গ মেয়েটা। সে বলছে আমি ভয় পাচ্ছি, আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তখন উনি রাগ করে উঠছে, একটু রাগ করে উঠে বলছে যে তুমি কে, আমি চিনি না, তুমি আমার রুমের দরজা নক করতেছো রাতের বেলা, হোয়াটস গোয়িং অন, তোমার কি কোনো প্রবলেম আছে? তাহলে তুমি এক কাজ করো, হোটেলের ডাকো, আমি ডাকতেছি রিসেপশনকে, দাঁড়াও, মানে তাহলে তোমার কি প্রবলেম আছে, অথবা ইউ ক্যান টেল মি যে প্রবলেমটা কি। এই বলে উনি ঘুরে যায়, ওখানে যে একটা বেলের মতো ছিল আর কি, সুইচের মতো, এটা চাপ দেয়। তো চাপ দিতে যে ফিরে তাকায় দেখে যে মেয়েটা নাই দরজায়। তো মেয়েটা দরজা নাই, উনি বলে কি ব্যাপার, কোথায় গেল? সো হি গট কিউরিয়াস, উনি আমার ভাবে যে আমি কি মানে এমন কিছু দেখলাম যে মানে কাউকে অফেন্ডেড করে ফেললাম, বা মেয়েটা আসলে প্রবলেমে ছিল। উনি নিজের রুমে দরজা খুলে উনি হাঁটে, দেখে যে ওই প্যাসেজটার মধ্যে লাইট নাই, অন্ধকার হয়ে আছে। আচ্ছা। আর সামনের যে রুমটা, সেটার দরজা একটু খোলা। তো উনি করে কি আস্তে আস্তে যায়, যে ওই রুমে ঢুকে উনি দেখে অন্ধকার, মানে ওই রুমের ভিতরে দেখা যাচ্ছে না, মানে লাইক জমাট বাঁধা অন্ধকার টাইপের। তো উনি আবার ফিরে আসে রুমে এসে খুঁজে দেখে কিছু পায় না। ওনার নিজের ব্যাগ ঘাটে যে ওনার যে একটা লাইট ছিল ওই সময়কার, এরকম বড় লাইট পাওয়া যেত রাসেল ভাই, সেই লাইটটা খুঁজে উনি বের করে পথ চলার জন্য, ওইটা নিয়ে আসে। এসে উনি ওই রুমের দরজার মধ্যে ঢুকে লাইট জ্বালায় হয় কি, উনি যেটা দেখে, মানে এটা মানে ভেরি মানে একটা ডেঞ্জারাস থিং ওনার জন্য, যে মেয়েটাকে দেখছে ওই মেয়েটা দড়ি থেকে ঝুলে আছে, লাইক গলায় দড়ি নেওয়া টাইপের, এরকম ঝুলে আছে, এবং ওনাকে দেখে ঠাস করে চোখ মেলে মেয়েটা, আচ্ছা, ফট করে চোখ খুলে ফেলে। এটা দেখে উনি মানে লাইটটা ফেলে দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে। উনি খুবই ভয় পায়, করিডোর থেকে দৌড়ে যায়, নিচে যায় ম্যানেজার এসে চিৎকার চেঁচামেচি শুরু করে। ম্যানেজার ঘুমাচ্ছিল, ম্যানেজার উঠে আসে, এসে বলে কি হয়েছে? বলে আমাকে তোমরা কোথায় রাখছো, এখানে একটা মেয়ে আত্মহত্যা করছে, এসে তোমরা এই কোয়াইট বলে ওকে চুপ করায়, বলে কি বি কোয়াইট বলে নিয়ে আসে, ওকে হাত ধরে নিয়ে আসে উপরে। এসে করিডোরে দেখে ঠিকই লাইট জ্বলতেছে, এবং ওই যে রুমটা বন্ধ। আচ্ছা। এবং ওনার যে বাতিটা পড়ে আছে সেটা দরজার সামনে পড়া, ওনার লাইটটা পড়া, এটা বন্ধ, ওই রুম বন্ধ। বলতেছে এই রুমে কেউ থাকে না, তুমি কেন বেরিয়েছো? বলে কি আমার এখানে নক করছে। বলে কি তোমার রুমে যেই নক করছে তুমি কেন বেরোলে? ইউ শুডন্ট হ্যাভ কাম আউট, তোমাকে বলা হয়েছে না রাত্রেবেলা বেরোতে না? বলতে তোমরা এখানে জ্যান্ত লাশ রেখে দিছো, এইখানে মানুষ ফাঁসি নিছে, এখানে কেউ আসে, ও চিল্লাচিল্লি শুরু করছে। তখন ম্যানেজার তাকে ডেকে বসাচ্ছে, ডকায় বলে তুমি একটু বসো। বসে ম্যানেজার বেল চাপ দিয়ে আরেকজনকে আনছে রুমকে, সে আসছে, এসে বলছে যে তুমি চাবি নিয়ে আসো ওই রুমের সামনের রুমে। সো ওই লোক চাবি নিয়ে আসছে, আসার পর ওনাকে নিয়ে গেছে, যে ওই রুমটা খুলে দেখে যে রুমটার মধ্যে কিছুই নাই, লাইট মারে, রুমটা পুরো অন্ধকার, আসবাবপত্র আছে, সব কিছুই নেই। বলছে যে ইজ ইট পসিবল যে কাউকে মেরে ঝুলায় রাখলে তুমি যতটুকু টাইমে আসছো লাশটাকে সরায় নাও? বলে নাও। তখন বলতেছে যে এখানে একটা অকারেন্স ঘটছিল অনেকদিন আগে, এবং সেই অকারেন্সটা প্রায় মানুষ এরকম কিছু একটা দেখে। ম্যারি নামে একটা মেয়ে এখানে বাসা থেকে পলায় আসছিল, এবং সে এখানে থাকে, এবং রাতের বেলা সে গলায় দড়ি নেয়। আচ্ছা। হ্যাঁ, সে ফাঁসি নিয়ে মারা যায়, এবং অনেকেই এখানে এটা দেখে, এবং এর জন্য তোমাকে বলা হয়েছে রাত্রেবেলা এখানে বেরোতে না। এবং অনেক জায়গায় হোটেলে সেট আপ করা থাকে এরকম জিনিস, আমাদের এখানে সেট আপ কিছুই নাই। এবং দ্যাট ওয়াজ ওল্ড এজ, মানে ওই সময় কিন্তু এরকম সেট আপ ওইভাবে হতো না। হ্যাঁ, এখন যেমন বাণিজ্যিক ভাবে এগুলো হয়ে গেছে। তো বলে যে তোমাকে এর জন্য মানা করেছিল বেরোতে না। উনি বলে আমি রুমে থাকবো না, আমি তোমাদের লবিতে বসে থাকবো, আমি তাও রুমে থাকবো না।
তো যাক, ওনাকে রুমে নিয়ে আসে, লবিতে উনি রাত কাটায়, সকালবেলা উনি বের হয়ে চলে আসে। সো এটা ওনার একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট রিলেটেড টু দিস, বাই সেইং দিস, রাসেল ভাই আমি বলতে চাই, এই যে কারিনের ব্যাপারটা আমি বলি, হ্যাঁ, দিস ইজ অল লিঙ্কড আপ। মানুষ কিন্তু সে ম্যারিকে বা কাউকে দেখে না। যেটা হয় যে ও যে মারা গেছে, ওর সাথে যে কারিন যে আছে সে ওখানেই রয়ে গেছে, এবং সে কিন্তু মানুষকে বারবার দেখা দিচ্ছে, রিকল করাচ্ছে জিনিসটা। এবং কারিনের মূল পারপাসটাই হচ্ছে বারবার দেখানো যে দিস, মানে এই আত্মাটা এক্সিস্ট করে, এই আত্মাটা এখানে এসে দেখাচ্ছে, এটাই তার পারপাস, এবং সে ভয় দেখায় মানুষকে। আচ্ছা, এরকম একটা ছোট ইনসিডেন্স আমি বলতে চাই, রাসেল ভাই যদি একটু সময় দেন। দ্যাট ওয়াজ উইথ, আমি তখন ফার্নানকে নিয়ে সিলেট গিয়েছিলাম। কয় বছর আগে এটা, ফার্নান কয় বছর আগে, 2 বছর, হ্যাঁ, 2015 ফার্নানকে নিয়ে গেছিলাম। তো তখন আমরা ওখানে যে একটা হোটেলে উঠি, রাসেল ভাই, হোটেলটার নামটা আমি কিছু বলবো না, পুরাতন হোটেল, অনেক পুরানো হোটেল, এবং মানে বেশ মোটামুটি ওখানে ভালো মানুষই উঠতে বোঝা যায়। আচ্ছা, এবং উঠে নিয়ে আমাদেরকে ওই হোটেলওয়ালা একটা রুম দেয়, যথারীতি ওইরকম ভিতরে উপর উঠায় নিয়ে একটা জায়গায় রুম দেয়। এবং রুমটা উঠেই কেন জানি আমার কাছে একটু মানে খটকা লাগতে থাকে রাসেল ভাই, হোটেলটার রুমটা কেমন জানি মনে হয় বেশি পুরানো, মানে আমার নিজের কাছে অস্বস্তি লাগতে থাকে। এবং এক পর্যায়ে ফারহান জানে আমি থাকতে চাই না, আমি বলি ভালো লাগতেছে না, হোটেল থাকবো না। সামহাও আমি ম্যানেজারকে ডাকি, ডেকে বলে আমি এখানে থাকবো না, ভালো লাগতেছে না আপনার হোটেলটা। কেন? আমি বলছি আপনার এখানে ভালো লাগতেছে না, আপনার সবকিছু আমার পানীয় পুরান মনে হচ্ছে, নোংরা মনে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি ওটা ওইরকম নোংরা ছিল না, বাট সামহাও আমার কাছে কেন জানি এটা মানে লিভেবল মনে হচ্ছিল না। সো এনিওয়েজ রুমটা থেকে বের হয়ে আসি, ম্যানেজার আমাদেরকে অফার করে তাদেরই আর একটা হোটেল আছে কোথাও ট্রান্সফার করে দেওয়ার জন্য। তো ওখান থেকে বেরিয়ে আসি, ফারনানকে নিয়েই চলে যাই। যে যখন চলে যায়, পরে ফারনান আমাকে বলতেছে, এটা কিন্তু আমার আর ফারনানের ডিসকাশন, কখনো এগুলো প্রকাশ করি না মানুষের কাছে, অনেক কথা বলবো, অনেকে বিশ্বাস করবে না। হ্যাঁ, তো ফারনান আমাকে বলতেছে, ভাই আমি একটু আগে একটা জিনিস দেখছি, আপনার কি মনে হয় এটা? আমি বলছি কি দেখছিস? বলে যে রুমে আমাদেরকে দিছিল, ওই রুমের মধ্যে আমি দেখছি, মনে হলো যে বিছনার কাছে একটা মেয়ে বসে আছে, মেয়েটা নর্মাল একটা মেয়ে, চুলালা। আপনি কি দেখছেন? আমি স্যার বেটা, এই রুমে তো আমি আর তুই গেছি, ওখানে আবার একটা মেয়ে কোত্থেকে বসে থাকে, এরকম তো কিছু দেখিনি। ও ভাই আমি মনে হয় দেখছি। আমি বললাম আচ্ছা কি, আই ডোন্ট নো, ওদের কোনো রুম সার্ভিস বা কেউ ঢুকছিল এখানে, আই ডোন্ট নো। এনিওয়েজ পরবর্তীতে আমরা ওই হোটেল বা রুম সম্বন্ধে বিজড়িত এই ধরনের কিছু কাহিনী শুনতে পাই, এবং শোনার পর কিন্তু গুজবাম্প হয় আমাদের রাসেল ভাই। ওকে, যে এরকম একজন কেউ মারা গেছিল এখানে, এরকম কিছু একটা কাহিনী শুনে আমাদের কিন্তু গুজবাম্প হয় রাসেল ভাই। ওকে, সো এই